হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভলিবল কোচ ও ধারাভাষ্যকার খন্দকার মাহবুবুর রশিদ ডালু। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। আমি ভলিবল পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, সব সেক্টরেই সংস্কার চলছে, সো আপনাদের ক্রীড়াঙ্গনে কেমন সংস্কার চান? অ্যাকচুয়ালি দেখেন, ক্রীড়াঙ্গন যদি যেটা আসি আমরা ফেডারেশনে যেগুলো কাজ করি, জেনারেল সেক্রেটারি অর এনি পোস্টে কাজ করি, এটা অ্যাকচুয়ালি ডেডিকেশন থেকে আসে। এটা নিয়ে আমার এটা প্রফেশনও হয় না, এটা দিয়ে আমি অন্য কিছু করারও সুযোগ নাই। এখানে ভলিবল বা যেই খেলাই আমি ইনভলভ থাকি, সেখানে আমাকে ডেভেলপ করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে জিনিসটাকে ভালোবাসতে হবে। আমার ভালোবাসার থেকে আমার ক্রিয়েশন আসবে। আমি ক্রিয়েটিভ কিছু ওয়ার্ক করতে হবে, কিভাবে ডেভেলপ করতে হবে আমাকে সবসময় চিন্তা করতে হবে। এগুলো যদি আসে, এরকম ধরনের কিছু ব্যক্তি যদি আমরা নিয়ে আসতে পারি ক্রীড়াঙ্গনে, ইনশাল্লাহ আমাদের ক্রীড়াঙ্গন আরও উন্নত হবে। আচ্ছা, অনেক বছর ধরে আপনি ভলিবলের সাথে সম্পৃক্ত। ভলিবলে আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি আগে বললাম যেটা, ফার্স্ট অফ অল একটা ভলিবল লাভার লাগবে। ভলিবল লাভার যারা, তারা যদি ভলিবলের সঙ্গে কাজ করেন তাহলে তারা ভালো করবেন। আমি কিন্তু ফাউন্ডার মেম্বার ছিলাম আর্চারির, বাট আই ডোন্ট লাভ আর্চারি। আমি ভালোবাসি না, কিন্তু আমি হেট করি না গেমটাকে, আমি ভালোবাসি ভলিবলকে। এই জন্য ভলিবলের জন্য কিছু করার চেষ্টা করেছি। যাই হোক, যে কোনো কারণেই আমি পারিনি, অনেক প্রতিবন্ধকতা ছিল, সেগুলো কারণে আমি ভলিবলের জন্য কিছু করতে পারি। অনেক প্ল্যানিং আমি দিয়েছি এবং আন্তর্জাতিক ভলিবলের সঙ্গে আমি একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য কাজ করেছি, কিন্তু তেমন ভালো ফিডব্যাক পাইনি ওনাদের কাছ থেকে। এই কারণে আমার মনে হয় যে ভালোবাসার লোক নিয়ে আসতে হবে, ডেডিকেটেড লোক নিয়ে আসতে হবে। নাম্বার ওয়ান অনেস্ট, নাম্বার টু অনেস্ট, নাম্বার থ্রি হচ্ছে এডুকেটেড। কারণ আমি যদি কমিউনিকেট না করতে পারি বহির্বিশ্বের সাথে, তাহলে আমি অ্যাজ এ সেক্রেটারি বা অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি, অ্যাজ এ প্রেসিডেন্ট, আমি কিন্তু গেমটা ডেভেলপমেন্ট আনতে পারবো না। রাইট। আচ্ছা, ভলিবলে কোন কোন অসঙ্গতি আপনার চোখে পড়েছে? অসঙ্গতির মধ্যে হলো ডিসক্রিমিনেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিজঅনেস্টি। নাম্বার থ্রি হচ্ছে অজানা ব্যক্তি, মানে ভলিবল বুঝে না বা স্পোর্টস বুঝে না, এই ব্যক্তিরা ভলিবলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই কারণে ভালো কিছু ওনাদেরকে দিলে ওনাদের চোখে ভালো লাগতো না ওটা। তো আমাকে তো বিষয়টা জানতে হবে, আমাকে ফার্স্ট অফ অল এডুকেটেড হতে হবে, আমাকে ডেডিকেটেড হতে হবে। এইগুলো জিনিস ওনাদের মধ্যে ছিল না। ফার্স্ট লাস্ট আমি এই প্রবলেমটাই ফেস করে এসেছি ভলিবলে। আচ্ছা, ভলিবলের সাথে আপনার সম্পৃক্ততা তৈরি হয়েছিল কিভাবে? অ্যাকচুয়ালি দেখেন, আমি কিন্তু খুব ভালো সুইমার ছিলাম, বাট আমার কমিউনিটি এত ভলিবল খেলা হতো, তখন ভলিবল ছিল খুব জনপ্রিয় খেলা। এটা আমি 1980-র কথা বলছি। তো এই করতে যে আমি ভলিবল শিখে ফেলি এবং 1980-তে আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার স্কুল টিমে আমি একটা সুযোগ পেয়ে যাই। ওই যে আমার একটা ম্যাসিভ চেঞ্জ আসলো, ভলিবলের প্রতি ভালোবাসা আসলো। এরপরে যুব ভলিবল খেললাম, এরপরে বাংলাদেশ গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার ডিভিশন, ইচ অ্যান্ড এভরিথিং খেলোয়াড় হিসেবে এসে, তখন এক পর্যায়ে এসে 1998-এ আমি খেলা ছেড়ে দিই। তখন কোচিং এবং রেফারিং পেশায় আসলাম, বাট সেখানেও আমি কিন্তু অ্যাকচুয়ালি বঞ্চিত হয়েছি। যেখানে আমার যা পাওয়ার ছিল, আমার যোগ্যতা ছিল, সেই অনুযায়ী আমি পাইনি। আচ্ছা, স্কুল কলেজে ভলিবল চর্চা বা প্রসারে কি কি করণীয় থাকতে পারে? ভেরি গুড কোয়েশ্চেন এটা। আমি ভলিবল বলেন, যে কোনো খেলাই বলেন, স্কুল থেকে না আসলে কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন না। আজকে লামিন ইয়ামাল, ও কিন্তু একটা স্কুল স্টুডেন্ট। ও কোথা থেকে এসে? স্কুল থেকে এসে, স্কুল থেকে বার্সেলোনা ওকে পিক করেছে, বার্সেলোনায় ভালো খেলোয়াড় হয়েছে, আজকে ওয়ার্ল্ড কাপ আছে। তো এইরকম আমাদেরও স্কুলে আসতে হবে। আরেকটা টেকনিক্যাল পয়েন্ট আছে স্কুলে, যেটা ফিজিক্যাল এডুকেশন টিচারদেরকে কোথায় ইউজ করা হয়। তারা কিন্তু নামে ফিজিক্যাল এডুকেশন টিচার, তারা করছে কি বলে এটাকে, অ্যাসেম্বলি করাচ্ছে, পিটি প্যারেড করিয়ে তাদের কাছে তারা জেনারেল ক্লাস নিচ্ছে। তো জেনারেল ক্লাস ফিজিক্যাল এডুকেশন টিচার কেন নিবে? তারা নিবে ফিজিক্যাল এডুকেশনের ক্লাস, মাঠে আসবে, বাচ্চাদের খেলা ডেভেলপ করবে। আর একটা ভেরি টেকনিক্যাল পয়েন্ট হচ্ছে 12 থেকে 15 বছরের বাচ্চাদের টেন্ডন মাসল ডেভেলপ যদি আপনি না করতে পারেন, তাহলে তারা কিন্তু উপরে যাবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। মেসিকে 10 বছর বয়সে বার্সেলোনা পিক করে তাকে প্র্যাকটিস করালো 2 বছর জাস্ট ফান করার জন্য।
প্র্যাকটিস করে যখন 12 বছর হলো তখন রিয়েল ট্রেনিং তার শুরু করে। তখন তারা দেখছে একটা বছর পরে তার টেন্ডার মাসল যতটা ডেভেলপ করা দরকার ততটা করেনি। তখন তাকে ইঞ্জেকশন পুশ করে আজকে দেখেন মেসি কোথায়, মেসি নাম্বার 1। তো আমাদের ওইগুলো জায়গায় ফোকাস করতে হবে। আমাকে সায়েন্টিফিকলি যদি আপনি না আগাতে পারেন কোনো স্পোর্টস কেন কোনো কিছুই আমরা ডেভেলপ করব না। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে আসলে খেলার উৎসাহ কেমন দেখছেন, আগ্রহ কেমন দেখছেন? প্রচণ্ড আগ্রহ। এটা আমি একটা স্কুলের সঙ্গে এখন একটু ভলিবল নিয়ে কাজ করছি। তো ওই স্কুলে আমি 20 জন বাচ্চা নিয়ে কাজ করছি। একজন কোচের পক্ষে তো 20 জনের বেশি কাজ করা সম্ভব না। আরও বাচ্চাগুলো আসতে চায়, প্যারেন্টস পর্যন্ত দিতে চায় যে আমার বাচ্চাদের নেন এখানে ডেভেলপ করেন ভলিবলে। আমি ভলিবল নিয়ে কাজ করছি একটা স্কুলে, জাস্ট আমি ভলিবল অ্যাজ এ কোচ, আমি ওখানে টিচার না। তো বাচ্চাদেরকে আপনি সুযোগ করে দেন, হ্যাঁ, ওই বাচ্চারা আমাকে ওয়ার্ল্ড কাপ দিবে ইনশাল্লাহ। নারীদের ক্ষেত্রে খেলার সেক্টরে কেমন দেখছেন? নারীরা, আমি দেখছি যে পুরুষের চেয়ে নারীরাই বেশি ইন্টারেস্টেড এখন স্পোর্টসে। আমি অ্যাকচুয়ালি একটা গার্লস স্কুলেই কাজ করছি এবং গার্লসে ওখানে 10,000 স্টুডেন্ট। তো 10,000 স্টুডেন্টের মধ্যে আমার 20-র বেশি, আমি বলে দিয়েছি অথরিটিকে যে আমি 20-র বেশি আমার ট্রেনিং করানো সম্ভব না, কারণ বেশি বাচ্চা আসলে কোনো বাচ্চাই ভালো হবে না, এতে বদনামটা হবে আমার, প্লাস স্কুলও লুজার হবে। জি। তো এরপরে ওনারা বলছিলেন যে আরও শিফট করা যায় কিনা। আমি বলছি হ্যাঁ, এটা করা যায়, মর্নিং শিফট এবং ডে শিফট করলে আমি 40টা বাচ্চাকে আমি ট্রেন আপ করতে পারবো। তো আরও যদি ওনাদের বাজেট থাকতো বা গভর্নমেন্ট এই বিষয়ে যদি গভর্নমেন্ট প্রোভাইড করতেন মানি, তাহলে হতো কি যে আরও কিছু ওখানে কোচ ইনভলভ করে আরও কিছু বাচ্চা ওখান থেকে বিল্ড আপ করা যেত। আচ্ছা, ভলিবল চর্চায় যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সে ধরনের সুযোগ সুবিধা কি ফেডারেশন থেকে পাওয়া যাচ্ছে কিনা? টোটালি না। এই জন্য বলছি যে আপনি দেখেন ভলিবল করতে গেলে আমার একটা কাভার্ড কোর্ট দরকার। তো ভলিবল ফেডারেশন কোনো উদ্যোগ নেয়নি কোনো জায়গায়। একটা আমাদের ইনডোর স্টেডিয়াম নিজস্ব, আর একটা হলো মিরপুর ইনডোর স্টেডিয়াম, ওখানে সব খেলা হয়। ওখানে আমাদের স্লট পাওয়ায় টাফ বিষয় হয়ে যায়। তো আমাদের যেটা ইনডোর একটা হয়েছে ওটাও তেমন উন্নত হয়নি। ওটার এসি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গ্যালারির সামনে পিলার, এটা খুব দুঃখজনক। যাই হোক, আরও কিছু আমাদের শেড, অ্যাটলিস্ট আমরা শেড করেও তো করতে পারি। আমার ওয়ার্ল্ড লেভেলের আমাকে ইনডোর স্টেডিয়াম করতে হবে, ইট ইজ নট নেসেসারি। আমার 40 লক্ষ টাকা হলে আমার একটা শেড করতে পারি। তো 40 লক্ষ টাকা এখন বাংলাদেশ গভর্নমেন্টের প্রোভাইড করার মতন অ্যাবিলিটি তৈরি হয়েছে। তো সেখানে ভলিবল ফেডারেশন তো কোনো সময় নক করেনি এগুলো। আমি ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপ করব এই বিষয়ে কি আমি কখনো আমার গভর্নমেন্টকে জানাইনি। বা আমি আমাদের FIVB ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ভলিবল, এটা ভলিবলের সর্বোচ্চ সংস্থা, তো ওনাদেরকেও আমরা জানাইনি। ওরাও কিন্তু টাকা প্রোভাইড করে, হিউজ মানি, দে হ্যাভ হিউজ মানি, তারা কিন্তু ইজিলি প্রোভাইড করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ভলিবল ফেডারেশনের তেমন কোনো ফিডব্যাক আমার চোখে পড়েনি। আচ্ছা, সো খেলার জগৎ থেকে আবার সেই খেলা ধারাভাষ্যকার সেই জার্নিটা একটু জানতে চাই, সেখানে কিভাবে সংযুক্ত হলেন? ও ভেরি গুড। এটা অ্যাকচুয়ালি এইটাই হলো প্যাশন। আই লাভ ভলিবল, এই জন্য আমি ভলিবলের জন্য কিছু করতে হবে। তো তখন গাজী টেলিভিশন, আমি ATN বাংলায় কথা বলছি, বাট গাজী টেলিভিশন গেমটাকে টেলিকাস্ট করছিল 2018-এ। তো ওনারা বললেন যে ভলিবল ফেডারেশন, আপনি একটা ভলিবল জানা একটা লোক দেন ফেডারেশন। তো ওখানে জানা লোক যে কজন আছে, যাই হোক, বলতে তো হবে, বলতে পারা তো একটা ব্যাপার। তখন আমাকে ওনারা প্রোভাইড করেন। এরপরে আমার এই পেশা বলবো না, এটা নেশাতে আরও বেশি নেশা হয়ে গেল। এরপরে আমি চ্যানেল আইয়ের ওরা করেছিল, যেখানেই করে আমি টেলিকাস্ট করেছি। এটা আপনি যতটা এখন ভলিবল 2018 থেকে এখন যতটা ভলিবল দেখবেন, ভোকাল আমারটাই। এখন এই প্রফেশনে আসার পরে এখন কোনটি বেশি এনজয় করছেন, আসলে কি ভলিবল খেলাটাই নাকি এটাও? আচ্ছা, আমি সবচেয়ে এনজয় করি হলো অ্যাজ আ কোচ। হিউজ ক্রিয়েশন আছে, ক্রিয়েটিভ ওয়ার্ক করতে আমার ভালো লাগে এবং কোচিংয়ে অনেক ক্রিয়েশন আছে। আচ্ছা, আমাদের দেশে ধারাভাষ্যকার কিন্তু খুব বেশি সংখ্যায় অতিমাত্রায় নেই। কিছু অবশ্যই সিলেক্টিভ কিছু মানুষ আছেন, গুণী মানুষ আছেন, যারা আসলে সবসময় ধারাভাষ্য করে থাকেন এবং তাদের ভয়েসে কিন্তু আমরা শুনে অভ্যস্ত। এমনও আছেন যারা ছোটবেলায় যাদের ভয়েস শুনতে শুনতে বড় হয়েছে, এখনও তারা সেই ধারাভাষ্য সুন্দরভাবে আমাদেরকে ডেলিভারি দিয়ে যাচ্ছেন। সো নতুনদের মধ্যে ধারাভাষ্যকার হওয়ার আসলে সম্ভাবনা কেমন দেখছেন?
অ্যাকচুয়ালি দেখেন, ধারাভাষ্যকার হলে আমি রবি শাস্ত্রীর কথা বলি। রবি শাস্ত্রী ক্রিকেটে ছিলেন, তাই না? উনি কিন্তু ক্রিকেটে যে ধারাভাষ্য দেন, ওনার যে টেকনিক্যাল পয়েন্টগুলো তুলে ধরতে পারেন, তো ধারাভাষ্যকার যদি ওই খেলা রিলেটেড হয়, সেক্ষেত্রে ধারাভাষ্য আরও ভালো হবে এবং আরও সংখ্যাটাও বাড়বে। আমাদের হয় কি, জেনারেল সবাই এলো, আমি জেনারেল একটা গতানুগতিক কথা বলে দিয়ে দিলাম, তাই না? কিন্তু আসল কথাটা তো আমি বললাম না। আমি যখন টেকনিক্যাল পয়েন্টে বলবো এই বলটা মারতে পারলো না, কেন পারলো না, এটার পিছনে কারণটা কি ছিল, এটা তো অ্যানালাইসিস করতে পারবে কে? যে ভেরি টেকনিক্যাল পারসন। এরকম টেকনিক্যাল পারসনকে আসতে হবে কমেন্ট্রিতে, তাহলে কমেন্ট্রি আরও ডেভেলপ করবে বলে আমি মনে করি। আচ্ছা, খেলাধুলা তো নিঃসন্দেহে একটি ভালো সেক্টর। তার পাশাপাশি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেকেই আছে যে হেলদি থাকার জন্যই কিন্তু অনেক সময় খেলাধুলাতে সংযুক্ত হন, এবং একটা ফিটনেসের জন্য কিন্তু খেলাধুলা বেশ উপকারী একটি বিষয়। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। এইটাই অ্যাকচুয়ালি দেখেন, ফিটনেস বলেন, মেন্টাল রিফ্রেশমেন্ট বলেন, যেটাই বলেন, স্পোর্টসের বিকল্প নাই। স্পোর্টস, আপনি যদি বাচ্চাদের স্পোর্টসে ইনভলভ করতে পারেন, দেখবেন একটা দুর্বল বাচ্চা কিন্তু সবল হয়ে যায়। তো আমাদের যদি গ্রাসরুট থেকে আসে, আমি বিশেষ করে স্কুলে, একটা বাচ্চা যখন স্কুল থেকে খেলা শুরু করবে, একটা বাচ্চা যদি আপনি ইউনিভার্সিটিতে খেলা শুরু করতে যান, বাচ্চাটা কিন্তু লজ্জা পাবে খেলতে। বাট স্কুল থেকে যদি খেলা শুরু করেন, ওই বাচ্চাটা কিন্তু লজ্জা শরম নাই। আপনার একটা 12 বছরের বাচ্চাকে আপনি খেলা শুরু করাবেন, যেই খেলায় খেলতে দিবেন সেই খেলায় খেলবে সে। তাকে যদি ফ্রন্টল দিতে পারেন, ফ্রন্টল দিয়ে দিবে। বাট একটা ইউনিভার্সিটি বাচ্চা কিন্তু হঠাৎ করে পারবে না। ওইটা যদি কন্টিনিউয়াস প্রসেস থাকে, তাহলে দেখবেন ওরাই এক সময় বাংলাদেশকে লিড করবে, এবং লিডারশিপটাও কিন্তু তারা লিডারশিপ গ্রো আপ হয়। ইয়েস, স্পোর্টস ভেরি ইম্পর্টেন্ট ফর লিডারশিপ। আপনি লিডারশিপ গ্রো আপের জন্য স্পোর্টস ভেরি ইম্পর্টেন্ট। তার একটা দেখেন, ইমরান খান, সে যদিও এখন জেলে আছে, ইমরান খান কোত্থেকে লিডারশিপ গ্রো আপ হয়েছে? উনি কিন্তু স্পোর্টসে ছিলেন। আপনার আরও কিছু আছে, পেলে হয়েছিলেন এক সময়, তারপরে জিকো হয়েছিলেন। ওনাদের লিডারশিপ গ্রো আপ হয়েছে কিন্তু স্পোর্টস থেকে। আচ্ছা, আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? আগামী বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আই এম ভেরি ইমপ্রেসড অ্যাবাউট আমাদের ছাত্র সমাজ যে আন্দোলনটা করলো, যেভাবে আন্দোলনটা করলো, এটা সত্যি মনে রাখার মতন, এবং তাদেরকে আমি স্যালুট করি। তাদের জন্যই আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি, এবং আগামী বাংলাদেশ আমাদের সকলের প্রচেষ্টায় যদি হয়, ইনশাল্লাহ বাংলাদেশ নাম্বার 1 কান্ট্রি হবে বিশ্বে। এবং সেই সাথে কিন্তু আমরা একটা সেনাবাহিনীকেও দেখেছি বেশ সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করছেন, এবং লিডারশিপের যে বিষয়টি স্পোর্টস থেকে আসছে, সেটাও কিন্তু একটা বলার বিষয়। সেনাবাহিনী কিন্তু স্পোর্টস ম্যান্ডেটরি। এই যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, উনিও কিন্তু একসময় কোনো না কোনো খেলা খেলেছেন। আমি জানি না কোন খেলা খেলেছেন, তবে উনি ওনার যে লিডারশিপ, ওনার যে ট্যাকল করেছিলেন যেভাবে, এটা ট্রিমেন্ডাস। আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমি বলতে চাই, উনি কিন্তু ডিজার্ভ করেন ফিল্ড মার্শাল টাইটেলের। আচ্ছা, পরিবারে কে কে আছেন? তাদের মধ্যে কেউ স্পোর্টসে আছেন কিনা? দিস ইজ ভেরি স্যাড নিউজ ফর মি। আমার 3টে মেয়ে, তারা কিন্তু স্পোর্টসে টোটালি ইন্টারেস্টেড না। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমার ছোটো মেয়েটাই ও ছিল, ওর মধ্যে কোয়ালিটি ছিল, আমি চেষ্টা করেছিলাম। বাট ওই যে বড় থেকে যেটা হয়, বড়টা টোটালি স্পোর্টসে ইন্টারেস্টেড না, মেজোটাও তেমন না, ছোটোটা ওই কারণে হয়নি। আর পরিবারে আমার ওয়াইফ হাউসওয়াইফ। আমার ফ্যামিলি, আমার বড় ভাই, উনিও ছিলেন স্পোর্টসের সাথে, এখনো জড়িত আছেন এই ভলিবলের সাথে। এটাই কিন্তু হয় ধারা, এক্স্যাক্টলি প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, প্রথমকে দেখে আসলে দ্বিতীয় জনকে দেখে তৃতীয় জন। প্রথমেই আপনি কিন্তু বলছিলাম যে আমি ভালো সুইমার হতাম, বাট আমি ভলিবলে এসেছি বিকজ অফ দ্যাট, যে আমার কমিউনিটি এবং আমার ভাই খেলছেন ভলিবল, এই জন্য ভলিবলে এসেছি। যদি তারা স্পোর্টসে ইন্টারেস্টেড হতেন, তাহলে কোন সেক্টরে, আসলে কোন স্পোর্টসে দিতেন না? এটা ডিপেন্ড করতো তারা যেটা চুজ করতো। আমি তাকে ইনসিস্ট করতাম না, এবং আমি এডুকেশনও তাদেরকে ইনসিস্ট করিনি। তারা অনেকেই বলছে সায়েন্স পড়াও, বাট দে আর নট ইন্টারেস্টেড সায়েন্স। তারা কমার্সে পড়েছে, আমি কোনো এখানে ইনসিস্ট করিনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও এবং ATN বাংলাকে আমার ভলিবল পরিবারের পক্ষ থেকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই
আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।